তৃতীয় বছরের অর্থনীতি হবে স্থিতিশীল, দাবি অর্থমন্ত্রীর। নেওয়া হয়েছে জনআস্থা বাড়ানোর উদ্যোগ, মন্তব্য পরিকল্পনা প্রতিমন্ত্রীর। দাম আর কর ফাঁকির চক্করে সিগারেট থেকে 4,000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। বাজেট পাশের আগে নানা অব্যাহতি নিয়ে ব্যবসায়ীদের দেন দরবার। দর্শক স্বাগত, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ আপনাদের সাথে আছি আতিকুর রহমান। এবারে পুরো খবরে যাব। খাদের কিনারে থাকা অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করেন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী নেতারা। ব্যাংক, শেয়ার বাজার এবং রাজস্ব বোর্ডের টেকসই সংস্কার ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয়। যদিও অর্থমন্ত্রীর মত, তৃতীয় বছরে অর্থনীতি স্থিতিশীল হয়ে চতুর্থ এবং পঞ্চম বছরে মানুষ সমৃদ্ধ বাংলাদেশ দেখবে। বাজেট পেশের পর থেকেই চলছে এর চুলচেরা বিশ্লেষণ। প্রস্তাবিত বাজেট এখনও প্রচলিত ধারা অনুসরণ করেই প্রণয়ন করা হয়েছে, যাতে নতুনত্বের দেখা খুব একটা নেই। খাত সংশ্লিষ্টদের হিসেবে বাজেট প্রণয়নে নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন, যেখানে প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করে সম্পদের সঠিক ব্যবহার এবং অপচয় শূন্য নামিয়ে আনার ওপর গুরুত্ব দিতে হবে। সেই সাথে রাজস্ব আদায়ে এনবিআরকে আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে সংস্কার করার ওপর জোর দিতে হবে। আলোচনায় অর্থনীতিবিদেরা অভিযোগ করেন, বাজেটে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার সাথে বাস্তবতার মিল নেই। সুবিধাবাদী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে এনে বাজেটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের। এফিসিয়েন্সি বাড়ানোর জন্য ক্যাপিটাল ইনভেস্টমেন্টের দিকে ঠেলে দেন, টেলিকম কোম্পানিগুলোকে ভালো হবে। এবার একটু দেখেছি যে ওই লক্ষ্যে কিছুটা সরকার এগিয়েছে। বহু বছর আমরা বলেছি রপ্তানি বহুমুখীকরণ করা, কিন্তু এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বা এক্সপোর্ট ডিপেনিং এটার একটাও হয় নাই। এখনো আমাদের হচ্ছে 85% হচ্ছে যে আমাদের রপ্তানি হচ্ছে রেডিমেড গার্মেন্টসের উপরে। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটটা হলো কমপ্লিটলি ইকুইটি সেন্ট্রিক, অর্থাৎ কমন স্টক বিক্রি করছে। বন্ড মার্কেট ডেভেলপমেন্ট সেটা নাই। কিছুটা হয়েছে রিসেন্ট টাইমে, মানে জিরো কুপন বন্ড, বিকজ ট্যাক্স এক্সাম্পশন আছে। অর্থনীতিবিদদের মতে, সংকট কাটাতে 2 বছর কঠিন সময় যাবে। তৃতীয় বছরে অর্থনীতি স্থিতিশীল হবে, আর চতুর্থ পঞ্চম বছরে মানুষ সমৃদ্ধ বাংলাদেশের চিত্র দেখবে। আপরাইজিং এর পরে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা আকাশচুম্বী বললে ভুল হবে না, প্রত্যাশা অনেক বেশি। আমরা এগুলো সব চিন্তা করে আমরা এই বাজেটটা প্রস্তুত করার চেষ্টা করেছি। ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ ও বন্ধ কারখানায় স্বল্প সুদের ঋণ দেওয়ার সমালোচনা করেন বক্তারা। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। দেশের জনসংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা এবং দারিদ্র্যের প্রকৃত চিত্র তুলে ধরতে গবেষণার পাশাপাশি জনআস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি। রাজধানীতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয় এক কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। জানান, তথ্য কারচুপি রোধে কাজ করছে বর্তমান সরকার। এ লক্ষ্যে দেশের জনসংখ্যার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হচ্ছে। বাস্তবতার সাথে যেহেতু তথ্যপাত্র মিলছে না, এবং সে কারণে আমরা প্রশ্ন তুলেছি যে এখানে অনেক ম্যানিপুলেশন আছে। সেই ম্যানিপুলেশনের জায়গাগুলো বর্তমান সরকার করতে চায় না। স্পষ্টভাবেই মানে এই সরকার ডেটার দিক থেকে, ইনফরমেশনের দিক থেকে ট্রান্সপারেন্ট হতে চায়। সিগারেটের মূল্য ডেসিমেলের চক্করে 4,000 কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে সরকার। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পিপিআরসি চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। বলেন, প্রস্তাবিত বাজেটে সিগারেটের দাম বাড়ানোর ক্ষেত্রে বাস্তবতার চেয়ে কাগজে হিসাব প্রাধান্য পেয়েছে। খুচরা বাজারে একক শলাকা সিগারেট বিক্রির সময় মূল্য রাউন্ডিংয়ের কারণে বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। পিপিআরসির গবেষণা বলছে, ডেসিমেলের চক্কর আর কর ফাঁকির এই ফাঁদেই চলতি অর্থ বছরে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে 4,000 কোটি টাকারও বেশি। জাতীয় প্রেস ক্লাবে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে তামাক কর ও নীতি সংস্কার বিষয়ক সংবাদ সম্মেলনে উঠে আসে এসব তথ্য। প্রতিদিন 18 কোটি থেকে যদি 80 পয়সা করে আপনি ধরেন, 15 কোটি টাকা কিন্তু এখানে সরকার রেভিনিউ আর্ন করতে পারতো। এটা এখন তামাক কোম্পানি এবং যারা সংশ্লিষ্ট তাদের পকেটে যাচ্ছে।
স্ট্রাকচারটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না। সো আমাদের মনে হয় এখনো সুযোগ রয়েছে, আমরা একটা ক্লিয়ার রোডম্যাপ চাই যে কিভাবে এই 4 স্তর যে আমাদের রয়েছে, টিয়ার বেসিস প্রাইস যে আমাদের রয়েছে, সেটাকে কমিয়ে আমরা কিভাবে একটি সুনির্দিষ্ট করের দিকে আমরা যেতে পারি। প্রস্তাবিত বাজেটে সিগারেট ফিল্টারের কাঁচামালের উপর নতুন কর আরোপকে ইতিবাচক মনে করছে পিপিআরসি। তবে উদ্বেগ জানিয়েছে ই সিগারেট ও নিকোটিন পাউচ নিয়ে। অভিযোগ করা হয় সংজ্ঞা দুর্বল করে এক ধরনের আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে, যা তরুণ সমাজকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ও আসক্তির দিকে ঠেলে দেবে। ই সিগারেটের বিষয়টাকে এক ধরনের অফিসিয়াল রিকগনিশনও দেওয়া হয়েছে, যে নিকোটিন পাউচে নিয়ে। এবং এগুলো কেন দেওয়া হয়েছে? এগুলো থেকে কিন্তু ই সিগারেটের নিকোটিন থেকে মার্জিনাল কিছু রেভিনিউ আসছে, এটা থেকে বড় ধরনের রেভিনিউ আসার কোনো ব্যাপার নেই। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ই সিগারেটের এবং এই নিকোটিন পাউচ ইত্যাদির বিষয় হচ্ছে তরুণ সমাজের আপনার উপর একটা ভয়াবহ সংকটের এটা জায়গা আছে। আগামী 30 জুনের মধ্যে বাজেট চূড়ান্ত হওয়ার আগেই এই ভুল সংশোধন এবং তামাক কর নীতিতে কার্যকর সংস্কার আনার আহ্বান জানিয়েছে পিপিআরসি। সিগারেট বিক্রি করতে পারবে কিনা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। নীতিগত জটিলতা, উচ্চ নির্মাণ ব্যয়ে আবাসন খাত চ্যালেঞ্জের মুখে চলতি বাজেটে জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাটের উপর নতুন করে 15% মূলধনী আয়ে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই সিদ্ধান্তে ফ্ল্যাটের দাম এবং বাসা ভাড়া দুটোই বাড়বে। জাতীয় সংসদে 11 জুন নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাব করেন যৌথ উদ্যোগে বহুতল ভবন তৈরিতে জমির মালিকের ফ্ল্যাটের উপর 15% কর আরোপের। রাষ্ট্র তো ব্যবসা করতে পারে না। এর বিরোধিতা করেছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। তাদের দাবি, এর ফলে চাপ বাড়বে মালিক ডেভেলপার দুই পক্ষেই, যার সরাসরি প্রভাব পড়বে ফ্ল্যাট বিক্রিতে। রাষ্ট্র এখান থেকে প্রতি বছর প্রায় 50,000 কোটি টাকার ট্যাক্স পায়। যদি সেক্টর ধ্বংস হয় তাহলে কি ট্যাক্সটা পাবে? এই সেক্টর এবং আমাদের সাপোর্ট ইন্ডাস্ট্রি সহ প্রায় 16% জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন। যদি আমরা এখানে ধ্বংস হয়ে যায়, এই সেক্টর যদি ধ্বংস হয়ে যায়, তাহলে কি এটা পাবে? জিডিপিতে কন্ট্রিবিউশন থাকবে? থাকবে না। 15% করের প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান তাদের। জানান, এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত 2.5 শতাধিক শিল্প ও সেবা খাত। ক্ষতিগ্রস্ত হবে সবাই। রাষ্ট্র কিন্তু বড় ধরনের ক্ষতির মধ্যে পড়বে। সেজন্য বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে বাইরে ছিলেন, অনেক বিষয়গুলো 17 বছর অনেক কিছু শিখেছেন, জেনেছেন, বুঝেছেন। আমি বিশ্বাস করার নেতৃত্বে সরকার সঠিক সিদ্ধান্ত নেবেন এবং বিশেষ করে এই রেজিস্ট্রেশন খরচটা কমাবেন এবং স্পেশালি যে 15% অতিরিক্ত যে কর আরোপ করা হয়েছে, তো এইটার জন্য উনি মওকুফ করেন। আমরা সেই বিষয়টি অনুরোধ করব। আমি আশা করি উনি সেটা করবেন ইনশাআল্লাহ। 30 জুন পাশ হবে 2026-27 অর্থ বছরের বাজেট। এর আগে আলাপ আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানে পৌঁছানোর তাগিদ আবাসন ব্যবসায়ীদের। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। প্রস্তাবিত বাজেটে টায়ার আমদানিতে শুল্ক আরোপ সিদ্ধান্তকে অভিনন্দন এবং টায়ারের মৌলিক কাঁচামালের বর্ধিত শুল্ক প্রত্যাহারের আহ্বান বাংলাদেশ টায়ার টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের। সংবাদ সম্মেলনে জানানো হয়, টায়ার দেশে উৎপাদন হলে ভ্যাট দিতে হতো, কিন্তু বিদেশ থেকে আমদানি করলে ভ্যাট দিতে হতো না। এবারের বাজেটে এই বৈষম্যটা দূর করা হয়েছে। টায়ার শিল্পের বিকাশে আরও কিছু যৌক্তিক সুরক্ষামূলক ব্যবস্থা প্রয়োজন বলে মনে করেন বক্তারা। সংগঠনটি দাবি করে হালকা ট্রাক টায়ারে আরোপিত সম্পূরক শুল্ক অব্যাহত রাখা হোক এবং মোটরসাইকেল টায়ারেও সমতুল্য সুরক্ষা আরোপ করা হোক। বাজেটে প্রসাধনী আমদানিতে শুল্ক হ্রাস এবং অন্যান্য করের বোঝা কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ কসমেটিক অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। চকবাজারে সংগঠনটির নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের প্রসাধনী আমদানিতে কর বিশ্বের সবচেয়ে বেশি, যার কারণে বৈধ আমদানি কমছে, চোরাচালান এবং নকল প্রসাধনী উৎসাহিত হচ্ছে, ফলে প্রতারিত হচ্ছেন ক্রেতারা এবং রাজস্ব হারাচ্ছে সরকার। এমন অবস্থায় ন্যূনতম এবং মোট ট্যারিফ ভ্যালু কমিয়ে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি করে সংগঠনটি। বাজেটের সময় দেশে উচ্চ মূল্যস্ফীতি, কম বিনিয়োগ আর ব্যবসার নেতিবাচক পরিস্থিতি নিয়ে আলোচনা চললেও সপ্তাহ ব্যবধানে শুরু বিশ্বকাপে ফেভারিট দলের খেলোয়াড়ের পারফরমেন্স আর ট্যাকটিক্যাল বিতর্কে। কিন্তু দেশের সাথে বাণিজ্যের দৌড়ে কে এগিয়ে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? দেশের মানুষের দৈনন্দিন নীতি নির্ধারণী আলোচনায় অর্থনৈতিক ভঙ্গুরতার প্রভাব থাকলেও ফুটবলে তারা ব্রাজিল আর্জেন্টিনায় বিভক্ত। এমন উন্মাদনার মাঝেও নীরবে উকি দেয় একটি প্রশ্ন, বাংলাদেশের সাথে বাণিজ্যিক প্রতিযোগিতায় কে এগিয়ে
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? তথ্য বলছে 2024-25 অর্থ বছরে ব্রাজিল থেকে $2.6 বিলিয়ন অর্থাৎ প্রায় 32,000 কোটি টাকার পণ্য কিনেছে বাংলাদেশ, যার মধ্যে অপরিশোধিত চিনি, তুলা, সয়াবিন ও শস্য উল্লেখযোগ্য, যা মোট আমদানির প্রায় 3.9% যোগান দিয়ে দেশটি এখন বাংলাদেশের ষষ্ঠ বৃহত্তম আমদানি উৎস। অন্যদিকে আমদানিতে 17তম অবস্থানে থাকা আর্জেন্টিনা থেকে আসে মাত্র 9,600 কোটি টাকার পণ্য, যার মধ্যে ভোগ্যপণ্য বিশেষ করে অপরিশোধিত সয়াবিন তেল ও শস্য উল্লেখযোগ্য। আর্জেন্টিনার তুলনায় প্রায় 3 গুণ বেশি পণ্য ব্রাজিল থেকে ক্রয় করে বাংলাদেশ। ব্রাজিল দেশটা অনেক বড় এবং সেখানে বাজারটাও বড়, ডিমান্ডও আর্জেন্টিনার তুলনায় বড়। আমরা আর্জেন্টিনায় আমি গিয়েছিলাম, সেখানে মার্কেট যাচাই করার জন্য আমরা বিভিন্ন মার্কেটে গিয়েছিলাম। আমরা আর্জেন্টিনার চেয়ে আমরা ব্রাজিলটাকেই বেশি গুরুত্ব দিচ্ছি বা প্রেফার করব। শুধু আমদানিতেই নয়, রপ্তানিতেও এগিয়ে ব্রাজিল। একই অর্থ বছরে ব্রাজিলের বাজারে প্রায় 2,300 কোটি টাকার পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যার বড় অংশই ছিল তৈরি পোশাক, জার্সি, পুলওভার, শার্ট ও ট্রাউজার। গেল বছরের তুলনায় প্রবৃদ্ধি 26%। আর আর্জেন্টিনায় রপ্তানি করেছে মাত্র 265 কোটি টাকার পণ্য, যা বাংলাদেশের মোট রপ্তানি আয়ের মাত্র 0.04%। এক্ষেত্রেও প্রায় 8 গুণ এগিয়ে ব্রাজিল। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।